নমস্কার, স্বাগতম। করকা করছে ইন্ডিয়ার এই শব্দ আলো ছায়ার আসরে, যেখানে আমরা খুঁজি ইতিহাসের ধুলো জমা পাতার আড়ালে চাপা পড়ে থাকা গল্প, তারকাদের হাসির পিছনে লুকিয়ে থাকা নীরব কান্না, আর সময়ের গোপন খাতায় লেখা অমোঘ সত্য। আজকের আড্ডায় আমরা খুলে ফেলতে চলেছি বাংলা সিনেমার এক গভীর, বেদনাদায়ক, তবুও কিংবদন্তি অধ্যায়ের পাতা। মহানায়ক উত্তম কুমারের শেষ জীবনের সেই ক্ষত, যা আজও বাতাসে ভাসে কুয়াশায় লুকিয়ে থাকা এক দীর্ঘশ্বাসের মতো। মেকআপ রুমের দরজায় দাঁড়িয়ে থাকা এক অপমান, এক তারকার ভাঙা মন, অভিযোগ, অভিমান, আর চিরন্তন ভুল বোঝাবুঝির বৃত্ত। করকা করছে ইন্ডিয়া আপনাদের নিয়ে চলেছে সেই দিন, সেই মুহূর্তে, যেখানে শুরু হয়েছিল বাংলা চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে আলোচিত বিতর্ক। চলুন আলোটা নিভিয়ে দিই, শুরু করি গল্প। 1980 সালের জুলাই, কলকাতার আকাশে সেদিনও ছিল বর্ষার থমথমে ছাপ। ওগো বধূ সুন্দরী ছবির শুটিং চলছে। হাসি খুশি উত্তম কুমার সামনে থাকলেও পেছনে জমছিল তারকা জীবনের বিরামহীন ক্লান্তি, ব্যক্তিগত চাপ, অসংখ্য দায়, অনিয়ন্ত্রিত সময়সূচি, সব মিলিয়ে মানুষটি ভিতরে ভিতরে ভেঙে যাচ্ছিলেন। কিন্তু সেটের মানুষ জানতো না যে মানুষটাকে কোটি মানুষ দেবতার মতো দেখে। তিনি আসলে সেই দিনগুলোতে অদ্ভুত এক নিঃসঙ্গতার ভিতর দিয়ে হাঁটছিলেন। শুটিংও সেদিন ছিল নিয়ম মতোই, মৌসুমী চট্টোপাধ্যায়ের সঙ্গে সিকোয়েন্স। উত্তম কুমারের নিজের মেকআপ রুমে সমস্যা দেখা দেয়, তাই তাকে পাঠানো হয় অন্য রুমে। তিনি দরজার সামনে গিয়ে দাঁড়াতেই একজন সহকারী হাত তুলে বলল, দাদা ঢোকা যাবে না, ভিতরে একজন বড় অভিনেত্রী মেকআপ করছেন, তিনি কাউকে ঢুকতে মানা করেছেন। এক মুহূর্তের জন্য সময় থমকে গেল। বাঙালির সর্বকালের আইডল, বাংলা সিনেমার রাজাধিরাজ, যার একটি হেসে ওঠা লক্ষ মানুষের হৃদয় গরম করে দিত, তাকেই বলা হচ্ছে ঢুকতে পারবেন না। আর সেই অভিনেত্রী হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্রবধূ, তখনকার বোম্বের সেলিব্রেটেড অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। শোনা যায় উত্তম কুমারের চোখে নাকি একটি অসম্ভব গভীর স্থিরতা নেমে এসেছিল। এ যেন বাতাসে ছেঁড়া পাতা বুঝতে পারে ঝড় আসছে, তেমনই এক অনুভূতি হয়তো তার ভিতরে কথা উঠেছিল। আমার কি সময় শেষ হয়ে আসছে? আমাকে কি আজ সেটেও এভাবে থামিয়ে দেওয়া হচ্ছে? মানুষ যত বড়ই হন না কেন, মানসিক আঘাতের সামনে তিনি শেষ পর্যন্ত মানুষই। এর কদিন পরেই মহানায়ক চলে যান। 24শে জুলাই 1980, বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে কালো সকাল।
শোকে ভেঙে পড়া সুপ্রিয়া দেবী তখন জনসমক্ষে বলেন, নিজের স্টুডিও পাড়ায় নিজের মেকআপ রুমে ঢুকতে না পারার অপমানটা উত্তম মানতে পারেননি। এক জুনিয়র অভিনেত্রীর কাছ থেকে এই স্পর্ধা, এটাই দাদার শেষ জীবনের প্রাপ্তি। সেটাই বিতর্ককে আরো উস্কে দেয়। অন্যদিকে মৌসুমীর কণ্ঠেও ছিল ব্যথা। তিনি বলেন, উত্তম কুমার আমার কাছে নায়ক নন, উত্তম কাকু। তিনি আমার শ্বশুরমশাই হেমন্ত মুখোপাধ্যায়ের বন্ধু। আমি কেন তাকে ঢুকতে দেব না? খবর পাইনি যে তিনি আমার রুমে এসেছিলেন। তিনি এটাও বলেন, 24শে জুলাই সেই দিন তিনি বলেছিলেন পরশু হেমন্তদার সঙ্গে দেখা করবেন, কিন্তু সেই পরশুদিন আর কখনো এলো না। কথার সঙ্গে কান্না মেশানো সত্য শোনা যায় তার গলায়। অনেকে বলেন, মৌসুমীর ঘটনা হয়তো সামান্য একটি মুহূর্ত মাত্র। আসলে অতিরিক্ত কাজের চাপ, অনিয়ন্ত্রিত জীবন, মানসিক ক্লান্তি, শারীরিক সমস্যা, ব্যক্তিগত চাপ সব মিলিয়ে উত্তম কুমারের জীবন তখন ছিল এক ঝড়ের ভেতর দাঁড়িয়ে থাকা নৌকার মতো। তাই মেকআপ রুমের ঘটনাটি হয়তো ছিল শুধু শেষ ঢেউ। মৃত্যুর অনেক বছর পর সুপ্রিয়া দেবী ও মৌসুমী একসঙ্গে অভিনয় করলেন করে দিয়ে কিনলাম ছবিতে। পরিচালক বলেন, সেই সেটের পরিবেশ ছিল ঠান্ডা যুদ্ধের মতো। সুপ্রিয়া ছিলেন শাশুড়ির চরিত্রে, ভীষণ কঠিন অথচ শিল্প শৈলীতে দীপ্ত। দর্শকরা বলেন, মনে হচ্ছিল যেন সুপ্রিয়া দেবী পর্দায় প্রতিশোধ নিচ্ছেন। মৌসুমী তখন সাফ বলেছিলেন, যে মহিলা উত্তম কুমারকে আপনাদের দাদা বলে নিজের সম্পত্তি ভাবতেন, তিনিই এসব রটিয়েছিলেন। এভাবেই গল্প শুধু গল্প থাকে না, সময় তাকে তৈরি করে কিংবদন্তি। আজকের গল্প এখানেই শেষ। সময়ের বুকে লেখা থাকে মানুষের সাফল্য নয়, থেকে যায় তার কষ্ট, তার নীরবতা, আর তার চলে যাওয়ার পর মানুষের মনে জমে থাকা অপার শূন্যতা। উত্তম কুমার নেই, কিন্তু তার গল্প আছে, তার পর্দায় হাসি আছে, তার চোখের ভাষা আজও অমলিন। করকাকুচি ইন্ডিয়া আপনাদের আবারও ডাকবে অন্য এক সন্ধ্যার আলো ছায়ায়, অন্য এক হারানো বা ভুলে যাওয়া গল্পের কাছে। চোখ খুললেও, চোখ বন্ধ করলেও গল্প যেন হৃদয়ে জেগে থাকে। এই ছিল আজকের গল্প। সময়ের পাতায় আটকে থাকা এক নীরব ক্ষত, এক মহানায়কের অন্তিম অভিমান, আর আলো ছায়ার মায়াবী দুনিয়ার পিছনে লুকিয়ে থাকা মানবিক দুর্বলতা। সময় এগিয়ে গেছে, মানুষ বদলেছে, কিন্তু উত্তম কুমার রয়ে গেছেন একটি যুগের আলো, একটি মানুষের মুখে উচ্চারিত দীর্ঘশ্বাসের পরশ, একটি নাম যাকে স্মরণ করলেই মন নরম হয়ে যায়। করকাকুচি ইন্ডিয়া গল্প খোঁজে না, গল্প তাকে খুঁজে পায়। আমরা শুধু শুনি আর আপনাদের শোনাই সেই সব কথা যেগুলো সময় অনেক দিন আগেই চাপা দিয়ে রেখেছিল।
আজকের মতো বিদায়। অন্য এক সন্ধ্যায় অন্য এক গল্পে আপনাদের আবারও ডেকে নেব। করকাকুজ্জে ইন্ডিয়ার এই আলো অন্ধকারের আড্ডায়। চোখ খুললেও চোখ বন্ধ করলেও গল্প যেন হৃদয়ে বেঁচে থাকে। ভালো থাকুন, গল্পে থাকুন।